প্রকল্পের অপচয় বন্ধে অর্থ উপদেষ্টার নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রী। বিগত সরকারের ১৩০০ প্রকল্পের যৌক্তিকতা যাচাইয়ের সিদ্ধান্ত। দেশে খেলাপি ঋণের পরিমাণ ৫,৪৪,০০০ কোটি টাকা, সংসদে তথ্য। শীর্ষ খেলাপি প্রতিষ্ঠানের ১০টি এস আলম গ্রুপের। কাল থেকে অধিবেশন দুবেলা। হামের ভয়াবহতা বাড়ছে। রাজশাহীতে ২ ও সিলেটে ১ শিশুর মৃত্যু। ১২ লাখ শিশুকে টিকা দেওয়া হবে, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিরোধী দলে থাকলেই বিএনপি সংস্কার চায়, সরকারে গেলে করে টালবাহানা। সেমিনারে অভিমত। গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে আইনে রূপ না দেওয়ার সিদ্ধান্তে হতাশ টিআইবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নতুন সরকারের প্রথম একনেক বৈঠকেই গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপনে সংশোধিত প্রকল্প সহ ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ৪৮৩ কোটি টাকা। বৈঠকে প্রকল্প ব্যয়ে জনগণের অর্থ অপচয় বন্ধে অর্থ উপদেষ্টার নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বিগত সরকারের প্রায় ১৩০০ প্রকল্পের যৌক্তিকতা যাচাই করবে কমিটি। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনী ইশতেহারের আলোকে শিগগিরই নেওয়া হবে নতুন প্রকল্প। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বিএনপি সরকার গঠনের পর সচিবালয়ে অনুষ্ঠিত হল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির প্রথম বৈঠক। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ১৯টি প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন হলেও নির্ধারিত সময়ে 7টি প্রকল্প নিয়ে আলোচনা শেষ হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে সরকার সতর্ক। নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তাও বিবেচনায় নেওয়া হয়েছে। 19টার মধ্যে মাত্র 7টা করতে পেরেছি। এবার বুঝতেই পারেন যে কত বিশ্লেষণে যেতে হচ্ছে। অনেকগুলো প্রকল্প প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কারণে, মূল্যায়নের কারণে, এটা যৌক্তিকতার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সুতরাং আমাদেরকে খুব কেয়ারফুলি যেতে হচ্ছে, কারণ বাংলাদেশের জনগণের টাকা তো এটা। আমাদের নির্বাচনী ইশতেহার দিয়েছি, নির্বাচনী ইশতেহারের সাথে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, মিলছে কিনা, তার বাইরে যে প্রকল্প, অপ্রয়োজনীয় প্রকল্প আছে, এগুলোও বিবেচনা আনতে হচ্ছে। এই জন্য আমরা অনেক সময় নিতে হচ্ছে। যৌক্তিক প্রকল্প নির্ধারণ ও ব্যয় কমাতে প্রধানমন্ত্রী একটি কমিটি করে দেওয়ার তথ্য জানান অর্থমন্ত্রী। গোপালগঞ্জ ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল, এই প্রকল্পটা তো শেষই হয়ে গেছে, এটা তো পাস করা ছাড়া উপায় নাই। তো এটা আমরা বলেছি একটু ইনভেস্টিগেট করে রিপোর্ট দেওয়ার জন্য। আমাদের কাছে মনে হয়েছে এই প্রকল্পটার যৌক্তিকতা আছে কতটুকু, সেটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রকল্পগুলোতে আমাদেরকে এইভাবে অতিরিক্ত ব্যয় করতে না হয় এবং মূল্য, প্রকল্প যে কোয়ালিটি, এগুলো নিয়ে যাতে প্রশ্নবিদ্ধ না। মাননীয় অ্যাডভাইজার অর্থ মন্ত্রণালয়, ওনাকে দিয়ে একটা কমিটি করা হয়েছে। আমরা সব প্রকল্প ইভ্যালুয়েশন করছি, এর মধ্যে কতগুলো বাদ যাবে, কতগুলো এক্সটেনশন করা যাবে, কতগুলো আগামী দিনে আমরা নতুনভাবে গ্রহণ করব। এদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বেহাল অবস্থার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল তিতুমির। ১৩০০-র অধিক প্রকল্পগুলো পর্যালোচনা করবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত স্থিতিভিত্তিক ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ৫,৪৪,৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। তাছাড়া সংসদে তিনি শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকাও উপস্থাপন করেন। এদিকে সংসদের নবম বৈঠকে ১১টি বিল উত্থাপন করা হয়েছে, যার মধ্যে 7টি পাশ করা হয়। আহমেদ সরারের রিপোর্ট। মাননীয় স্পিকার, জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনের বৈঠকে বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ লিখিত প্রশ্নে দেশে খেলাপি ঋণের প্রকৃত চিত্র ও খেলাপিদের তথ্য জানতে চান। টেবিলে উত্থাপিত উত্তরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫,৪৪,৮৩১ কোটি ৮৮ লক্ষ টাকা। অর্থমন্ত্রীর দেয়া তথ্যে শীর্ষ ২০ ঋণ খেলাপি তালিকায় রয়েছে এস আলম গ্রুপেরই 10টি প্রতিষ্ঠান। এছাড়া বেক্সিমকোর 2টি প্রতিষ্ঠান আছে এ তালিকায়। এদিকে চলতি ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে প্রথম প্রান্তিকের বাজেট বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন অর্থমন্ত্রী। প্রতিবেদনটি পঠিত বলে গণ্য করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি।
ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা বিলটি উত্থাপন করেন কৃষিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অধিকতর যাচাই বাছাইয়ে বিলটি সংসদের বিশেষ কমিটিতে পাঠান ডেপুটি স্পিকার কায়সার কামাল। নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা। এদিকে সময় স্বল্পতার কারণে ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে পাশ করানোর জন্য সংসদের অধিবেশন 2 বেলা করে চালানো হবে বলে জানান চিফ হুইপ। ১৩৩টি অধ্যাদেশ আইনে রূপান্তর করার জন্য কম্পালশন আছে আমাদের সংবিধানের আর্টিকেল 93(2) অনুযায়ী, এবং আর্টিকেল 93(2) অনুযায়ী যদি আমরা না করি তাহলে এই অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে যাবে, এবং অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে গেলে আমরা অনেক বিড়ম্বনায় পড়ব যে আমাদের এই বিলগুলো আগামী 9 তারিখের মধ্যে সকল বিল পাস করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকের সকাল 10:30 থেকে আমাদের সংসদ শুরু হবে, আমাদের ফার্স্ট সেশন, এবং আমরা দ্বিতীয় সেশন করব বিকাল 3:30টায়। প্রয়োজন যদি হয় তাহলে আমরা দেখব, এবং আগামী বৃহস্পতিবারের বেসরকারি সদস্যদের যে দিন আছে সেটাকে আমরা কন্ডন করেছি, এই জন্য সেটাও সরকারি দিবস হবে, বেসরকারি সদস্যদের সেই দিন থাকবে না। এবং আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যদি শুক্রবার প্রয়োজন হয় তাহলে শুক্রবার দিন বিকাল 3টা বা 3:30 থেকে শুরু করে আমরা কন্টিনিউ করব এই বিল শেষ না হওয়া পর্যন্ত। পরে দিনে সম্পূরক কার্যসূচি অনুযায়ী আইন প্রণয়নের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে উত্থাপনের কাজ শুরু হয়। উত্থাপিত বিলগুলোর মধ্যে রয়েছে গণপ্রতিনিধিত্ব সংশোধনী বিল, নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল, ভোটার তালিকা সংশোধন বিল সহ 60টি বিল। অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাস হল। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল এবং সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 উপস্থাপন করা হয়েছে, যা নিয়ে পরে আলোচনা করা হবে। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা শেষে সংসদের অধিবেশন মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত মুলতবি করেন ডেপুটি স্পিকার। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ইরান যুদ্ধের প্রভাব দৃশ্যমান দেশের পেট্রোল পাম্পগুলোতে। রোদ গরম উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল কিনতে হচ্ছে চালকদের। যুদ্ধ ঘিরে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ মজুতদারদের বিরুদ্ধে। অন্যদিকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল সংগ্রহের অভিযোগ রয়েছে গ্রাহকদের বিরুদ্ধেও। রাজধানীর তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে চালকদের। কেউ কেউ লাইনে দাঁড়িয়েছেন সকাল থেকে, আবার অনেক পাম্প জ্বালানির অভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ভোক্তারা বলছেন মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, এজন্য মজুতদারদের দায়ী করছেন তারা। দ্রুত এই সমস্যা সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভোক্তারা। এদিকে পাম্প সংশ্লিষ্টরা বলছেন তেলের সংকট সৃষ্টি বা দাম বৃদ্ধির আশঙ্কায় গ্রাহকদের তেল সংগ্রহ হঠাৎ করে বেড়ে যাওয়ায় চাহিদা যোগানের হিসাব মিলছে না। দেশে হামের ভয়াবহতা বাড়ছেই। 24 ঘন্টায় রাজশাহী ও সিলেটে 3 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে 2, আর সিলেট এমএজি ওসমানী মেডিকেলের আইসিইউতে মৃত্যু হয়েছে আরেক শিশুর। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে হামের উপসর্গ নিয়ে সারা দেশে মৃত্যু হয়েছে 5 শিশুর। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে সিরাজম মজির শুভর ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে সোমবার মৃত্যু হয়েছে 2 শিশুর। রাজশাহী মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল শিশু 2টি। এছাড়াও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে 20 শিশু। এ নিয়ে হাসপাতালটিতে মোট ভর্তি আছে 138 জন। মোট মৃত্যু হয়েছে 42 শিশুর। হামের প্রাদুর্ভাব ঠেকাতে বিভাগের 10 উপজেলার 402টি কেন্দ্রে হাম রুবেলার টিকাদান কার্যক্রম চলছে। হামের প্রকোপ বেড়েছে সিলেটেও। এই প্রথম আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এর বাইরেও জেলার সব হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। পরিস্থিতি সামাল দিতে একসাথে কাজ করছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। যে হামের প্রকোপটা দেখা দিয়েছে সেইটা মোকাবেলা করার চেষ্টা করছি। শহীদ শামসুদ্দিনে জেনারেল ম্যানেজমেন্টটা হচ্ছে, আর আমাদের ওসমানীতে একটা 5 বিশিষ্ট আইসিইউ আমরা অতি তড়িৎ গতিতেই চলমান করতে পেরেছি। হামের উপসর্গ নিয়ে আরও 17 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে চট্টগ্রামে। জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে নতুন 17 জন সহ হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে 95 জনে। এখন পর্যন্ত চট্টগ্রামে হাম শনাক্ত হয়েছে 14 জনের, 8 জনই নগরীর বাসিন্দা। চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত 3 শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেলে গত 24 ঘন্টায় হামের লক্ষণ নিয়ে আরও 24 শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে 72 শিশু চিকিৎসাধীন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গত 17 মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট 248 শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 170 শিশু। এ পর্যন্ত 6 শিশুর মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জেও হামের প্রকোপ বাড়ছে। গত 24 ঘন্টায় 250 শয্যার জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন 32 জন। এ সময় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন 27 জন, আর এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন 64 রোগী। জেলায় হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 7 জন। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দেশে 12 লাখ শিশুকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বর্তমান হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ও টিকার সংকট নিয়ে জাতীয় সংসদে আগের সরকারগুলোর কড়া সমালোচনা করেন তিনি। 5 বছরের কম বয়সী অর্থাৎ 59 মাস, 1 মাস কম 5 বছর সকল শিশুকে ক্রাশ প্রোগ্রাম হামের টিকা প্রদান করা হচ্ছে। প্রথম ধাপে 12 লক্ষ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, আমাদের জন্য এটা একেবারে ফার্স্ট স্টার্ট। আমরা একটা ব্যর্থতা থেকে নিজেদেরকে নিয়োজিত করে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত বিচক্ষণ নেতৃত্বে টিকাদান কর্মসূচিটা শুরু করে আমাদের একটা সফলতা গতকাল হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল গতকাল 30টি উপজেলায় ৭৬,০০০ শিশুকে আমরা টিকা দেব। আলহামদুলিল্লাহ মাননীয় স্পিকার, আমরা ৭৩,০০০ শিশু আমাদের এই আওতায় গতকাল টিকা গ্রহণ করেছে। সংসদে সংখ্যাগরিষ্ঠের অহমিকায় বিএনপি ফ্যাসিবাদী আচরণ করছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে জাগপার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। জামাত আমির বলেন, এই প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে সজাগ রয়েছে। তাদেরকে সঙ্গে নিয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা হবে। শুধু ব্যক্তি পরিবর্তনের জন্য অভ্যুত্থান সংগঠিত হয়নি, অভ্যুত্থান পুরো ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে ছিল বলে মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনে জনগণের রায়কে হাইজ্যাক করা হয়েছে। কেউ চাক বা না চাক, গণভোটের রায় জামাত আদায় করেই ছাড়বে বলেও হুঁশিয়ার করে দেন ডাক্তার শফিকুর রহমান। সরকার বলছে জ্বালানি সংকট নেই, কিন্তু তিনি নিজের গাড়ির জন্যই প্রয়োজন মাফিক তেল পান না বলে অভিযোগ করেন জামাত আমির। গুম প্রতিরোধ, বিচার বিভাগের স্বাধীনতা সহ গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ বাতিলের নামে আমলাতান্ত্রিক জটিলতায় বিভিন্ন সেক্টরকে সরকার হুমকিতে ফেলছে বলে অভিমত রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীদের। সরকারই কি দেশকে অস্থিতিশীল করতে চায়? এ প্রশ্ন তুলে তারা বলেন, কেবল বিরোধী দলে থাকলেই বিএনপি সংস্কার চায়, আর সরকারে চলে গেলে করে টালবাহানা। রিপোর্ট ওমর ফারুকের। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ স্থগিত, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ইস্যুতে ভয়েস ফর রিফর্মের উদ্যোগে এ সেমিনার। যোগ দেন রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী সহ বিশিষ্টজনেরা। সরকারি বিচার বিভাগ সহ বিভিন্ন সেক্টরকে হুমকি ও ঝুঁকিতে ফেলছে বলে অভিযোগ বক্তাদের। গুমের শিকার বা ভুক্তভোগীদের কারো কারো গুম অধ্যাদেশ ইস্যুতে এখনকার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে আসে সেমিনারে। ইউনূস সরকার বা আপনার এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে বিএনপি যেটা চেয়েছিল যে এরাও আসছে, একটা ইলেকশন দিয়ে তারা চলে যায়। এখন যদি এই সংস্কারগুলো গৃহীত না হয়, সংস্কারগুলো তাদের সুবিধাগুলো তারা করবেন, যেগুলো তাদেরকে মনে করবে তাদের ক্ষমতাকে ব্যালেন্সড করবে, সেটা তারা করবেন না, তাহলে আলটিমেটলি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নির্বাচনই পেয়েছি। এর বেশি কিছু পাওয়ার আমাদের নাই। বিএনপির 31 দফার মধ্যে আছে কি সংস্কার পরিষদ গঠন করা হবে। গতকাল বলা হইতেছে যে সংবিধান সংশোধন হয়, সংবিধান রহিত হয়, বাতিল হয়, কিন্তু সংবিধান সংস্কার হয় না। সংবিধান তখনই সংস্কার হয় যখন বিরোধী দলে থাকা যায়, অথবা যখন রাস্তার মধ্যে নামা যায় না, যখন বিদেশে পালাই থাকতে হয়, তখন অবশ্য সংবিধান সংস্কার করা যায়। কিন্তু যখন সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমরা আবার সংসদে আসবো, তখন আবার সংস্কার করা যায় না। দুদকের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকবো। মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মন্ত্রণালয়ের অধীনে থাকে নিয়েও রয়েছে আপত্তি। আবারও যেন 2/3 মেজরিটির ওই যে কার্স, অভিশাপ, আমরা যেন এটা ভোগ না করতে হয়। স্থানীয় সরকারের এই যে প্রশাসক বসানো, এগুলো সংবিধানের 59 অনুচ্ছেদের লঙ্ঘন। 59 অনুচ্ছেদে বলা আছে, আইনানুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক একাংশের স্থানীয় শাসনের ভার দেওয়া হইবে। অর্থাৎ এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নির্বাচিত প্রতিনিধিরা এগুলো পরিচালনা করবে। এটা সংবিধানের লঙ্ঘন। সত্যিকার অর্থে ক্ষমতা হাতে পেলে চেহারা বদলে যায়। আমরা যখন নিপীড়িত তখন আমাদের এক চেহারা, যখন আমরা ক্ষমতাশালী তখন আমাদের আরেক চেহারা। এবং এই কারণেই আমাদের এই আন্দোলন করতে হচ্ছে, এই কারণেই এটা করছি। আমরা তো মেরামতি করতে চেষ্টা করছি, এবং এটা আমি গ্রহণ করি যে মেরামত করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হবে, কারো কারো সমস্যা আপত্তি হবে।
সেটাকে মেনে নিয়ে আমরা বৃহত্তর স্বার্থে মেরামতটাই করব। বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে না রাখলে আগে পরে সবারই ক্ষতিগ্রস্ত হওয়ার কথা মনে করিয়ে দেন বক্তারা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। গুম, মানবাধিকার ও দুদক সহ গুরুত্বপূর্ণ বিষয় অধ্যাদেশগুলো আইনে পরিণত না করার সিদ্ধান্ত সরকারের পেছনে হাঁটার ইঙ্গিত বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। অবিলম্বে বিষয়গুলোর অধ্যাদেশ আইনে পরিণত করার দাবি জানান তিনি। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও দুর্নীতি দমন কাঠামো ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেন ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি আইনি রূপান্তরের সুপারিশ ইতিবাচক হলেও গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে দুর্বলতা রয়ে গেছে। বিশেষ করে বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সুপারিশকে উদ্বেগজনক বলেছেন তিনি। ডক্টর ইফতেখারুজ্জামান আশঙ্কা করেন, এগুলো আইনে পরিণত না হলে আইনের শাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে। এর পাশাপাশি পুলিশ কমিশন অধ্যাদেশ সহ কয়েকটি প্রস্তাবিত আইনকে স্বাধীনতা ও নিরপেক্ষতার মানদণ্ডে অযোগ্য বলে বাতিলের দাবি করেন। শিক্ষকদের উৎসব ভাতা ১০% বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন। অনলাইন অফলাইন ক্লাস নিয়ে ২-১ দিনের মধ্যেই সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। দুপুরে ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বাচ্চাদের ডিজিটাল এডুকেশনে অভ্যস্ত করতে হবে, এর বিকল্প নেই বলে তিনি মনে করেন। ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়নি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছর যে ১০% উৎসব ভাতা বাড়ানো হচ্ছে তা কোরবানি ঈদের সময় বাস্তবায়ন হতে পারে। শিক্ষকদের জন্য আলাদা পে স্কেল গঠন করা উচিত বলেও মনে করেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। পারস্পরিক সম্পর্ক জোরদার ও দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে নিউ মিডিয়ার দ্রুত বিস্তার দুই দেশের মধ্যে যৌথভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি করেছে। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভবিষ্যতে গণমাধ্যম খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়টিও আলোচনায় গুরুত্ব সহকারে উঠে আসে। এছাড়াও দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময়, বিশেষ করে শিল্পী ও অভিনয় শিল্পীদের পারস্পরিক সফর এবং যৌথ প্রযোজনার সম্ভাবনা নিয়েও কথা হয়। বাংলাদেশ পাকিস্তান নলেজ করিডোর উদ্যোগের আওতায় বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় শিক্ষার্থী বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। রপ্তানি উন্নয়ন তহবিলের পরিমাণ দ্বিগুণ করে $5 বিলিয়ন উন্নীত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দাবি জানিয়েছে এফবিসিসিআই। বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা এবং জ্বালানি সরবরাহে প্রয়োজনীয় ডলার সরবরাহ নিশ্চিতের সুপারিশও করেছেন সংগঠনটির প্রতিনিধিরা। দেশের বিরাজমান অর্থনীতি এবং ব্যাংকিং বিষয়ে গভর্নর মোস্তাকুর রহমানের সাথে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ সহ বিভিন্ন অ্যাসোসিয়েশন ও চেম্বারের নেতারা দাবি জানান। এফবিসিসিআই মহাসচিব মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, বৈঠকে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো, ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। নগদ সহায়তা নিয়মিত প্রদানের বিষয়ে আলোচনা হয় বলে জানান বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতেম। বৈঠকে গভর্নর আশ্বস্ত করেন, দেশে সরবরাহ ভালো থাকায় ডলারের বিনিময় হার বৃদ্ধির শঙ্কা নেই। বৈঠকে গভর্নর কিছু বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেন বলে জানান এফবিসিসিআইয়ের মহাসচিব মোহাম্মদ আলমগীর। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরিন রুনি হত্যার তদন্তে আন্তরিকতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাগর রুনি হত্যার বিচারের দাবিতে এক সমাবেশে এ মন্তব্য করেন তারা। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বিগত সরকারগুলো এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করতে চায়নি। আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার তারিখ বারবার পেছানোর ঘটনায় তদন্ত সংস্থাগুলোকে আইনের মুখোমুখি করার দাবি জানান তারা। নতুন সরকার এই হত্যার সঠিক বিচার করবে এমন আশাবাদ ব্যক্ত করেন সাংবাদিক নেতারা। আগামী বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবর স্মারকলিপি জমা দেওয়ার কথাও জানানো হয়। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে নিজ বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরিন রুনি। ১১ এপ্রিল আসন্ন বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন বাফার নির্বাচন ২০২৬-২০২৮ উপলক্ষে সম্মিলিত পরিষদের পক্ষে সিনোভেন কার্গো সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্তার কামাল চৌধুরীর উদ্যোগে সম্মিলিত প্যানেল পরিচিতি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম হোটেল রেডিসন ব্লুতে বাফা সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে সৌহার্দ্য, মতবিনিময় এবং ভবিষ্যৎ পথ চলার এক মিলন মেলা। উপস্থিত ছিলেন সম্মিলিত পরিষদের প্যানেল লিডার এবং
ইউআর লজিস্টিকের ব্যবস্থাপনা পরিচালক আবরারুল আলম, এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সম্মিলিত পরিষদের প্রতিষ্ঠাতা এবং বাফার সাবেক প্রেসিডেন্ট মাহবুবুল আলম, এফবিসিসিআই এর সাবেক পরিচালক ও অ্যাক্টিভ লজিস্টিক লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ বখতিয়ার, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুদ্দিন, ট্রেডলক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এস মহিউদ্দিন আহমেদ এবং বাফা পরিবারের সম্মানিত সদস্যরা। পরিষদের প্যানেল লিডার এবং ইউআর লজিস্টিকের ব্যবস্থাপনা পরিচালক আবরারুল আলম বলেন, 11 এপ্রিল নির্বাচনে সম্মিলিত প্যানেলকে নির্বাচিত করলে বাফাকে সংগঠিত ব্যবসায়ী বান্ধব সংগঠনের রূপ দেওয়া হবে। সৈয়দ মোহাম্মদ বখতিয়ার বলেন, বাফার মেম্বার মূলত চট্টগ্রাম এবং ঢাকায়, তাই চট্টগ্রাম এবং ঢাকায় দুটি নিজস্ব ভবন করতে চাই, যেখানে বাফা মেম্বাররা কম খরচে অফিস দিতে পারবে। এতে করে কাস্টমাররাও অফিসটা ব্যবহার করতে পারবে এবং একই জায়গায় সব ধরনের সেবা পাবে। প্রধানমন্ত্রীর হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দিতে চান সাফ অনূর্ধ্ব 20 শিরোপা জয়ী বাংলাদেশ দল। বিশ্ব ক্রীড়া দিবসে সাফ জয়ীদের সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানে নিজেদের ইচ্ছার কথা জানান যুব দলের অধিনায়ক মিঠু চৌধুরী। তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মনির হোসেন খানের রিপোর্ট। 6 এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস। সকালে ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত সবাই অংশ নিয়েছেন র্যালিতে, যার নেতৃত্বে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখান থেকে সবাই হাজির হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদে। আলোচনা সভায় অংশ নেন ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বরা। তারপর এনএসসির অডিটোরিয়ামে সাফ অনূর্ধ্ব চ্যাম্পিয়ন দলের ফুটবলারদের দেওয়া হয় সংবর্ধনা। যুব সাফ অধিনায়ক মিঠু চৌধুরী অনুরোধ জানান, চ্যাম্পিয়ন ট্রফিটি তারা তুলে দিতে চান প্রধানমন্ত্রীর হাতে। রোনান সুলিভান শুনিয়েছেন জাতীয়তাবোধের গান, আর গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিনের কণ্ঠে পাইপলাইন আরও সমৃদ্ধ করার আকুতি। আমার টিমমেটরে একটা কথা সবাই আমাকে বলছে, আমরা যেন এই ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি। সেই ব্যবস্থাটা যদি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের করে দেয় তাহলে ভালো হবে। আমরা যেমন তাদের জন্য দেশে ট্রফি এনে দিয়েছি, তারাও আমাদেরকে অনেক পুরস্কৃত করেছেন, এতে আমরা অনেক খুশি। আমরা তাদের কাছে চাইব যেন তারা বাংলাদেশের ফুটবলটা নিয়ে একটু কাজ করে, তৃণমূল পর্যায়ে যেন ফুটবলটা নিয়ে একটু কাজ করে, যেন বাংলাদেশের ফুটবলটা ভবিষ্যতে আরও উন্নত জায়গায় যাইতে পারে। Bangladesh football really helped me get here, and then from there the coaches were incredible, the team was phenomenal. It's the hardest working team I've ever been a part of, and I just wanted to thank all of them. Thank you guys for showing up, and let's go Bangladesh! তাদের অনুরোধ প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আমিনুল হক। আরও একবার জানিয়েছেন, ক্রীড়াঙ্গনে রাজনীতির ঠাঁই নেই। আমরা দ্রুতই ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপে সেই ট্রফিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তুলে দেব। আমরা কোনোভাবেই আগামীর ক্রীড়াঙ্গনে কোনো দলীয়করণ করতে চাই না। আমরা রাজনৈতিক মুক্ত একটি ক্রীড়াঙ্গন চাই। সেই রাজনৈতিক মুক্ত ক্রীড়াঙ্গনের জন্য আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই। সাফ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেককে দেওয়া হয়েছে 1 লাখ টাকার চেক। 23 ফুটবলার চেকের পাশাপাশি পেয়েছেন ক্রীড়া কার্ড। অবশ্য এই কার্ড কার্যকর হবে যখন এই ফুটবলাররা সিনিয়র দলে খেলবেন। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রকল্পের অপচয় বন্ধে অর্থ উপদেষ্টার নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর। বিগত সরকারের 1300 প্রকল্পের যৌক্তিকতা যাচাইয়ের সিদ্ধান্ত। দেশে খেলাপি ঋণের পরিমাণ 5,44,000 কোটি টাকা। সংসদে তথ্য, শীর্ষ খেলাপি প্রতিষ্ঠানের 10টি এস আলম গ্রুপের। কাল থেকে অধিবেশন দুবেলা। হামের ভয়াবহতা বাড়ছে। রাজশাহীতে 2 ও সিলেটে 1 শিশুর মৃত্যু। 12 লাখ শিশুকে টিকা দেওয়া হবে সংসদে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিরোধী দলে থাকলেই বিএনপি সংস্কার চায়, সরকারে গেলে করে টালবাহানা। সেমিনারে অভিমত। গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে আইনে রূপ না দেওয়ার সিদ্ধান্তে হতাশ টিআইবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।